প্রতিদিন সকালে অনেক ব্যস্ততা থাকলেও এই ক্লিনিং এর কাজগুলো তো ডেলি করতে হয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। সকালে উঠেই আগে এই বেডটা আমি গুছিয়ে নিচ্ছি। তো এখন বাজে এই 8:30 মতো। তো এখনো আমি ব্রাশ করিনি। যতক্ষণ না না এই রুমটা, মানে আমি যেখানে ঘুমাচ্ছি সেই রুমটা যতক্ষণ আমি ক্লিন করে বেরোচ্ছি ততক্ষণ আমি ব্রাশটাও করতে পারি না। তো চেষ্টা করি আগে ভালোভাবে আমার রুমটা ক্লিন করে নেওয়ার, তারপরে চা করে খাওয়া দাওয়া করি, তারপর অন্য আর কি যত ক্লিনিংয়ের কাজগুলো সেগুলো স্টার্ট করি, আর তারপর আমি ব্রেকফাস্টের দিকে এগোই। তো এখনও তো আমি ব্রাশ করিনি, তো প্রথমেই এখন বেডটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তো আজকে আমি নর্মালি বেডটা ভালোভাবে গুছিয়ে ঝাড়া দিয়ে নিচ্ছি। তো আজকে আমি বেডশিটটা চেঞ্জ করব না, বেডশিটটা আমি কালকে চেঞ্জ করব। আর এই বেডশিটটা পেতেছি 2 দিন হবে। তো যদিও বাবুর কারণে বেডশিটগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় বলে কিছুদিন ছাড়া ছাড়াই আমাকে ধুয়ে নিতে হয়। তো আমি এই তো পাশ বালিশ আর ক্যাথাগুলো কর্নারে রেখে দিয়েছি। এগুলো আমি কর্নারে, বেডের এক কর্নারেই রেখে দিই, কারণ না পরে আবার নিতে অসুবিধা হয় অন্য জায়গায় রাখলে। তো বেডটা আর কি ক্লিন করার পর এখানে জানলাটা খুলে দিয়েছি। ভালো করে গাছগুলো দেখে নিই কী অবস্থা, তারপরে গাছে পানি দিয়ে দিই। আর জানলাটা এরকম খুলেই রাখি, যেহেতু সারা রাত বন্ধ থাকে, এসি চলে, তো একটা আলাদা না মানে গন্ধ বেরোয়। তাই জন্য আর কি চেষ্টা করি রুম স্প্রে মেরে রাখার আর জানলাগুলো সকাল সকাল খুলে দেওয়ার। তো এরপর কয়েকটা বাবুর কাপড় ছিল, তো সেইগুলোই আমি গুছিয়ে আর কি এই বাস্কেটটাতে ভিতরে রেখে দিচ্ছি। বাবুর জামাগুলো না আমি আলমারিতে রাখি না, এতে করে ওর অনেক অসুবিধা হয় বারবার জামা কাপড় নিতে, তাই জন্য এই বাস্কেটটার মধ্যেই রাখি। আর জায়নামাজটা ঠিক ওর উপরে রেখে দিই, আর কখনো কখনো এই ড্রেসিং টেবিলটার সামনে রাখি, যেহেতু সব সময় দরকার তাই জন্য সামনেই রাখি। এরপর আমি ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিই। তো যেহেতু ডেলি এই জায়গাটা পরিষ্কার করি, তো সেরকম মানে খুব ঘষাঘষি করতে লাগে না, আর কোনো রকম মানে কলিন বা কিছু ইউজ করতেও লাগে না। একটু মানে ধুলো যেহেতু থাকে, তেমনি একটা শুকনো আর কি এ দিয়ে মুছে নিলে, কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে যায়। আর বাবু আয়নাটা ভীষণভাবে আর কি নোংরা করে, ও যেহেতু ড্রেসিং টেবিলের ওপরে উঠে যায় না, তাই জন্য আর কি ও আয়নাটা বিশেষ করে নোংরা করে। তো আয়নাটা আর কি ডেলি ক্লিন করতে লাগে কলিন দিয়ে। তো সেটাই আমি এখানে আয়নাটা পরিষ্কার করে দিয়েছি। তো এরপর আমি না ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি। তো তারপর আমি এখানে চলে এসেছি, এটা হচ্ছে আমার দেওরের রুম। তো আমার রুমটা তো ক্লিন করা হয়ে গেছে, আমার রুমের পাশেই আমার দেওরের রুম। তো ওর রুমে কোনো রকম বেড নেই, তো এই গদিটা ফেলা থাকে। আর সব সময় আর কি এরকম অবস্থা হয়ে যায়, যেহেতু সব সময় পরিষ্কার করা তো হয় না। আমি আমার রুমে থাকি, তো একটু আধটু খারাপ হলে আমি ওটা ঠিক করে দিতে পারি। তো এই রুমে তো বারবার এসে আর কি ঠিক করা যায় না। তো মানে সারাদিনে 2বার মতন আর কি ভালো করে গুছিয়ে রেখে দিই। তো একবার সকালের টাইমে আর একবার বিকালের টাইমে। আর ওর রুমের সব কিছু এক সাইডে এক কোণে রেখে দিই, বালিশ টালিশগুলো। তো এরপর আমি হলে চলে এসেছি সোফাটাই ক্লিন করব বলে। সোফাটা তো বাবু খুবই নোংরা করে রাখে, যেহেতু ও আর কি খাবার দাবার সব কিছু নিয়ে উপরে উঠে পড়ে, তো সব কিছু ছড়ায়, তারপর নোংরা করে খুবই। তো তাই জন্যই আর কি এখানে একটা চাদর পেতে রেখেছি সোফাতে। তো চাদরটা এই কারণে পেতে রাখা, চাদরটা আর কি হালকা, আর কি ধুতে আমার অনেক সুবিধা হয়, তাই জন্য সোফা কাভার পাতি না। সোফা কাভার পাতলে যেহেতু ওটা অনেক ভারী হয়, ধুতেও অনেক অসুবিধা হয়। আচ্ছা, এরপর আমি এই ক্যাবিনেটটা পরিষ্কার করছি। তো এই ক্যাবিনেটটা হচ্ছে এখানে আর কি আমি সমস্ত চা খাবারের যে আইটেমসগুলো সেইগুলোর কন্টেনারগুলো এখানে রেখে দিই সমস্ত গুছিয়ে। আর যেহেতু দুবেলা নেওয়া হয়, সব সময় অর্গানাইজ করে রাখাও হয় না, তো সব সময় তো আর কি এরকম মোছা পসিবল হয় না। তো কিছুদিন 2-3 দিন ছাড়া ছাড়া এখানটা আর কি ভালো করে মুছে আবার আর কি কন্টেনারগুলো মানে গুছিয়ে রেখে দিই। এমনিতেও যেহেতু সব কটা কন্টেনার এইখানেই থাকে, তো ঠিক করে গুছিয়ে রাখতেই হয়, নাহলে জায়গা হবে না ঠিকভাবে। তাই জন্য কিন্তু এই আর কি মোছামুছিটা আর কি 2 দিন আর কি ছাড়া ছাড়াই আমাকে করতে হয়। তো এখানে যত চা খাবারের আইটেমসগুলো সেইগুলো রাখি।
তো এরপর আমি এখানে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। তো টেবিলের ওপরে যত জিনিসপত্র ছিল সবগুলো সরিয়ে দিয়েছি, যে এটা যেখানে রাখার সেগুলো রেখে দিয়েছি। তো প্রথমে আগে কাপড়টা সরিয়ে নিলাম। তো এবার ভালো করে আগে ক্লিন করে নিচ্ছি, যেহেতু কাপড়টা পাতা থাকে তো কাঁচটা সেরকমভাবে খুব একটা নোংরা হয় না। কিন্তু যখন যখন আমি টেবিল ক্লথ পেতে রাখি না, তো তখন কাঁচটা খুবই নোংরা হয়, তখন আমি কলিং দিয়ে আর কি পরিষ্কার করে নিই। আর এখন এমনি নর্মাল একটুখানি মুছে নিয়েছি, মানে পানি দিয়ে, তো আর কি পরিষ্কার হয়ে গেছে। আর এই টেবিল ক্লথটাও ভালো করে একটু ঝেড়ে আমি এখানে পেতে নিয়েছি। তো এই টেবিলের ওপর আমি সবসময় এই কাঁচের যে ফ্লাওয়ার ভাসটা, এটা আর একটা আর্টিফিশিয়াল ফুল এর মধ্যে সবসময় রাখি। আর ডাইনিং টেবিলটা না মুড হিসাবে ডেকোরেশন করি, যেদিন ভালো লাগে না তো শুধু এইটাই থাকে, আর ভালো লাগলে হয়তো আরও অনেক কিছু রাখি। তো সকাল সকাল কিছু লিচু এনেছিল আব্বাজি, তো সেটাই আমি এখানে একটা মানে ছোট্ট একটা বাস্কেটের মধ্যে এখানে রেখে দিচ্ছি। তো ফ্রুটসগুলো বা অন্য চকলেটস বা যা কিছুই থাকে এখানে টেবিলের ওপরে রেখে দিই। আর এই ডাইনিং টেবিলটার পাশেই এই বেসিনটা আছে। তো এখন এই বেসিনটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তো একদম কখনো কখনো না এই বেসিনটা একদম সকাল সকালই পরিষ্কার করে নিই, মানে আমি যখন ব্রাশ করি। আর কখনো কখনো একটু দেরি হয়ে যায়, মানে ছোট বাবু আছে, তো কখন কোন টাইমে কোন কাজ করছি তো সেরকম কোনো রুটিন নেই। তাই টাইমলি যে আজকে এই কাজটা এই টাইমে করছি তো কালকেও ওই টাইমেই আর কি এই কাজটা করব, তো সেরকম হয়ে ওঠে না। আর আমাদের পানিতে একটু আয়রন আছে বলে না, তো যেহেতু হোয়াইট কালারের বেসিন, তো ওরকম লালচে একটু ভাব চলে আসে। তো তাই জন্য দুদিন ছাড়া ছাড়াই হারপিক ইউজ করতে হয়। নাহলে, আর যেহেতু আমি বেসিনটা ডেলি ক্লিন করি, তো এমনি যে কোনো লিকুইড বা কিছু দিয়ে পরিষ্কার করলেই আর কি পরিষ্কার হয়ে যায়। কিন্তু দুদিন ছাড়া হারপিক না দিলে না পরিষ্কার হতে চায় না ভালো করে, মানে ওই লালচে দাগটা আর কি উঠতে চায় না। আর পাশে একটা হ্যান্ড ওয়াশ লাগানো আছে, তো সেটাও আমি পরিষ্কার করে নিই। আর তার বেসিনের যে ওপরের দিকের টাইলসটা না, ওখানটা খুব নোংরা হয়। তো ওখানটা আমি সবসময় চেষ্টা করি একটু আর কি হাতে করে ভালোভাবে পরিষ্কার করে দেওয়ার। আর এই যে বেসিনের সামনে একটা ছোট মতো আয়না লাগানো আছে, তো এই আয়নাটাও আর কি রোজ ক্লিন করতে হয়, যেহেতু সব সময় হাত ধোয়া হয়, মুখ ধোয়া হয়। তো এটার না একটা মানে ওয়াটারের যে স্টেন বা ছিটেগুলো আর কি ওপরে ওঠে আয়নার মধ্যে, তো ওইটাই আর কি ময়লা হওয়া, তো সেরকম ময়লা হয় না। তো সেটাই আমি এখন পরিষ্কার করে দিলাম। তো এইসব ক্লিনিংয়ের কাজ করার পর আমার নাস্তা করা হয়ে গেছে। তো নাস্তা করে আমি বুঝতে পারছিলাম না যে আজকে কি রান্না করব। তো কিচেনে তো চলে এসেছি রান্না করার জন্য। তো ভাবলাম আজকে একটু খিচুড়ি করব। তো একটু লঙ্কা লাগবে, তাই জন্য লঙ্কা আর কি শেষ হয়ে গেছিলো বলে লঙ্কাগুলো আনতে বলেছিলাম। তো লঙ্কাগুলো আনার পর না, তো আমি এরকম আর কি ছাড়িয়ে ছাড়িয়ে একটা কন্টেনারের ভিতরে রেখে দিই। আর যদি না ছাড়িয়ে এরকমভাবে রাখি তো একদমই বেশি দিন থাকে না, সব লঙ্কা আর কি পচে যায়। এতগুলো লঙ্কা একদম একসাথে সব পচে যায়, তাই জন্য এভাবে আর কি রেখে দিই। তো এখানে খিচুড়ির জন্য আর কি হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো এখানে তেল দিয়ে পেঁয়াজও দিয়ে দিয়েছি। আর ভাবলাম খিচুড়িতে একটু আর কি চিকেন আর আলু দিয়ে আর কি খিচুড়িটা বানালে ভালো হয়, তাই জন্য আমি একদিকে আর কি খিচুড়িটা বসাবো বলে পেঁয়াজ আর কি লাল করছি, আর একদিকে একটা ছোট্ট কড়া বসিয়ে দিয়েছি, ওতে আর কি চিকেন আলুটা ভালো করে আর কি কষা করে রান্না করে খিচুড়িতে আর কি দিয়ে দেবো। আচ্ছা, কারা কারা এই প্রসেসে খিচুড়ি রান্না করেন তারা অবশ্যই আর কি কমেন্টে জানাবেন আমাকে। আমি আর কি একাই এরকমভাবে খিচুড়ি রান্না করি নাকি এরকমভাবে অনেকেই রান্না করেন, তো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো একদিকে আমি খিচুড়িও কষাচ্ছি আর একদিকে আমি চিকেনটারও প্রিপারেশন নিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি দুটো একসাথে করে নিলে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা, এই কারণেই দুটো একসাথে আর কি বসিয়ে দেওয়া। আর যা অতিরিক্ত গরম পড়েছে, মানে আগুনের সামনে থাকাটা যে কি কষ্টকর, যারা আমরা আর কি বাড়ির বউয়েরা রান্না বান্না করছি একমাত্র আমরাই জানি আর কি কতটা আর কি কষ্ট হয়।
তবুও কিছু তো করার নেই, এই গরমের মধ্যে সকালে আর কি মানে চা থেকে শুরু করে রাতের রান্না পর্যন্ত মানে বেশিরভাগই আর কি আমাদের তো কিচেনেই থাকতে হয়। আর শুধুমাত্র রান্না তো না, আরও অনেক রকম কাজ থাকে কিচেনে, তো সেইগুলোর কারণেও তো আসতে হয়। মানে বারবার বাসন মাজা থেকে শুরু করে হয়তো কিছু পরিষ্কার করা, কিছু নেওয়া, সব কিছুই আর কি কিচেনে। তো বাড়ির বউদের তো অর্ধেকের বেশি টাইম আমার মনে হয় কিচেনেই কেটে যায়, আর কিচেনেই সব থেকে বেশি গরম হয়। কিন্তু কি আর করার, যতদিন বেঁচে আছি ততদিন তো এই কাজ করে যেতেই হবে। আচ্ছা, আমার একদিকে খিচুড়িটা আর কি ওখানে পানি দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর একদিকে এই তো আমার চিকেনটা ভালোভাবে কষা হয়ে গেছে, আর তার সাথে আমি আলুটা দিয়েও একটু কষিয়ে নিয়েছি। তো যেহেতু আলুটা একটু বড় বড় পিস, তো পানি দিয়ে একটু সেদ্ধ হতে দিয়েছি। তো এক পাশে আমার ওই দুটো হচ্ছে, আর আমি কিচেনের আরেক পাশটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। কিচেনটা তো আর কি রোজ ভালোভাবে ক্লিন না করলে না, ডিপ ক্লিনের সময় এতটা সময় লাগে আর এতটা আর কি কষ্ট করতে হয়, মানে খুবই আর কি ঝামেলা লাগে। তো তাই জন্য আর কি চেষ্টা করি না ভালোভাবে ক্লিন করে নেওয়ার ডেলি। আর কিচেন মানেই তো একটা চটচটে ভাব থাকবেই, তো সেই চটচটে ভাবটা দূর করার জন্য না আমি উইকলি একবার সাবান জল দিয়ে বা মানে লিকুইড দিয়ে এগুলো দিয়ে পরিষ্কার করে নিই। আর এখন আর কি ডেলি বলতে গেলে, যে এটা ডেলি আর কি পরিষ্কার করার টাইমে এরকম পানি দিয়ে একটা ওয়াইপ করে দিই, আর একটা না স্প্রে বানিয়ে রেখেছি, ওই স্প্রেটা আর কি ইউজ করি আমি রেগুলার। আর ওই স্প্রেটা ইউজ করলে না মানে কোনো পোকামাকড়ও থাকে না, আর সেকেন্ডলি মানে কিচেন থেকে খুব একটা সুন্দর স্মেল বেরোয়। তো এখানে আমি দেখতে এলাম যে আর কি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। চিকেনের থেকে না বেশি সময় লাগে আলু সেদ্ধ হতে। চিকেন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুব জোর 7 থেকে 8 মিনিট লাগে, কিন্তু আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। তো এখানে দেখলাম আলু চিকেন দুটোই সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে একটু গরম মশলা দিয়ে আর ভালো করে আর কি পানিটা ভালো করে মেরে আর একটু পানি দিয়ে নিচ্ছি, যেহেতু আর কি নিচটা একটু মনে হচ্ছিলো বসে বসে যাচ্ছে, তাই জন্য ওগুলো একটু মিক্স করে আবারও একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে এবার আর কি চিকেনটা আমি খিচুড়ির সাথে অ্যাড করে দেবো। চিকেনটা না আমি তাড়াতাড়ি খিচুড়ির সাথে এই কারণে অ্যাড করিনি, তাহলে আর মানে খিচুড়িতে চিকেনগুলো পাওয়া যাবে না, তাই জন্য এখানে খিচুড়িটা প্রায় হয়েই গেছে, আর একটুখানি ফুটলেই হয়ে যাবে। তো এই শেষ মুহূর্তে আর কি আমি কষা আর কি চিকেনটা আমি ঢেলে দিয়েছি খিচুড়িতে। এতে করে যে গরম মশলার যে সেন্টটা পাওয়া যায় না, ওটাও খুব স্ট্রং থাকে। আর ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে আর একটুখানি ফুটিয়েই নামিয়ে নিয়েছি। তো এরপর ওই পাশটা তো আমার ভালোভাবে ক্লিন করা হয়ে গেছে, তো হাঁড়ি পাতিলগুলো নামিয়ে এখন আমি গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা, পুরো কিচেনটা আমি এমনি আর কি যে ভিজে কাপড় দিয়ে ওয়াইপ করে নিলেও না, এই যে গ্যাস ওভেনটা যখন আমি পরিষ্কার করি, তো এর ঠিক ওপরে যে একটুখানি মানে গ্রানাইট লাগানো আছে, আর তার নিচে যে একটুখানি টাইলস, ওই জায়গাটা আর কি রান্নার আর কি যে চটচটে ভাবটা এত বেশি থাকে যে ওইখানটা ওয়াইপ মানে এমনি পানি যে আর কি ভিজে কাপড়ে ওইটাই ওয়াইপ করলে একদমই উঠতে চায় না। তাই জন্য চেষ্টা করি যখনই আমি এরকম গ্যাস ওভেনটা আর কি ভালোভাবে ক্লিন করি, ঠিক ওই সেম স্ক্রাবারটা দিয়েই না এই ওপরের গ্রানাইট আর টাইলসটা ভালো করে না স্ক্রাব করে নিই, নাহলে এত আর কি ওখানে স্টেন লেগে থাকে, দেখতে ভীষণ খারাপ লাগে। তাই জন্য একসাথেই আর কি এই দুটো কাজ করে নিই, আর তারপর আর কি যে এরকমভাবে ক্লিন করার দরকার লাগে আর কি ভিজে আর কি কাপড় দিয়ে সেটা আর কি ক্লিন করে নিই। আচ্ছা, রান্না করার সাথে সাথে যেরকম আমি মানে এক পাশ থেকে স্টার্ট করে দিই কিচেন ক্লিন করা, তো ঠিক অন্য পাশেও আমি না যত আর কি রান্নার যে বাসনপত্রগুলো হয় সেগুলো আমি মেজে নিই, নাহলে আর কি মানে খাওয়া দাওয়ার পর আরও বেশি হয়ে যাবে সেই কারণে। তো এখানে আমার বাসনগুলোও মাজা হয়ে গেছে, তো এখানে যেটা আর কি শেষ কাজ সেটা আর কি সিঙ্কটা পরিষ্কার করে নেওয়ার।
তো সিঙ্কটা আমি যখনই পরিষ্কার করি তো সাইডের যে টাইলসগুলো থাকে না সেগুলোতেও একটা ওয়াটারের স্টেন মানে রয়ে যায়। তো চেষ্টা করি যতবার আমি বাসন মাজি ততবারই ওই আর কি টাইলসগুলো আর কি মেজে দেওয়ার। তো এতে করে কি হয় যে স্টেনগুলো আর কি অতটা রয়ে যায় না, আর দেখতেও ঠিক লাগে। আর যদি স্টেনগুলো থেকে যায় না দেখতে খুবই খারাপ লাগে। সিঙ্কটা পরিষ্কার লাগলেও ওই আশপাশটা আর কি দেখতে খুব খারাপ লাগে, তাই চেষ্টা করি পুরোটাই আর কি ভালোভাবে ক্লিন করার। তো এই ছিল আমার ডেলি আর কি ক্লিনিং রুটিন। তো আশা করছি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সব কাজ সেরে গোসল করে এবার হচ্ছে খাওয়া দাওয়া পালা। তো এখানে গরম গরম খিচুড়ি নিয়ে নিয়েছি আর তার সাথে কিছু বেগুন ভাজা করেছিলাম, তো সেই বেগুন ভাজাগুলো আর কি নিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।